নির্বাচন ঘিরে চাপ বাড়াচ্ছে বিএনপি। অপেক্ষা দীর্ঘ হলে অংশীজনদের সাথে সরকারের দূরত্ব বাড়বে বলছেন নেতারা। সবাই যেহেতু মতামত দিয়েছে, ঐক্যমত কোথায় কোথায় হয়েছে এটা তো নির্ধারণ করা খুবই সহজ ব্যাপার। এখন নির্বাচনে বাধাটা কোথায়, যেখানে নির্বাচন কমিশন প্রস্তুত। সংস্কার শেষে ভোট চাই জামাত। সংস্কার করে মানবতা বিরোধীদের বিচার করে একটা নিরপেক্ষ নির্বাচন দেন। দেখছিলেন প্রধান শিরোনাম। এবারে জানাবো অন্যান্য শিরোনাম। বর্তমান সংবিধানের অধীনে বৈধ সরকার গঠন সম্ভব নয় মন্তব্য ফরহাদ মাজহারের। রাজনৈতিক সংস্কৃতি বদলাতে চায় এনসিপি। ঢাকার সাথে সম্পর্কে গতি ফেরাতে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতেই হবে বলছেন বিশ্লেষক। ভূ রাজনীতির সমীকরণ কাজে লাগানোর পরামর্শ। যদি মীমাংসা করতে হয় তাহলে দুটোই কিন্তু একটা পলিটিক্যাল ডিসিশন নিতে হবে এবং পলিটিক্যাল ডিসিশন একবার হাইয়েস্ট অফিসিয়ালি নিতে পারে। চেষ্টা করছি যে সকলের সাথে সম্পর্কগুলোকে পুনর্বিন্যাস করার জন্য। 6 দফা দাবিতে অনড় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় মাথায় কাফনের কাপড় বেঁধে গণমিছিল। রাজধানীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই ভিডিও ভাইরালের পর গ্রেফতার এক। ভৈরবে সালিশি বৈঠকে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত 30। অবশেষে যুক্তরাষ্ট্র ইউক্রেন খনিজ সমঝোতা স্মারক স্বাক্ষর। শান্তি প্রচেষ্টা থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এবং বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে কাল পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা। লাহোরে ম্যাচ শুরু সকাল 10:30টায়। সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু এবং আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দেখছিলেন অন্যান্য শিরোনামগুলো। এবার জানাবো বিস্তারিত। প্রধান উপদেষ্টার সাথে সংলাপে কেন অসন্তুষ্ট ছিল বিএনপি, এমন প্রশ্নের বৃত্তে এখন রাজনীতি। বিএনপির সিনিয়র নেতারা বলছেন নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় খানিকটা হতাশ করেছে বিএনপিকে। একই সঙ্গে তারা বলেছেন অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় থাকলে গ্রহণযোগ্যতা হারাবে পশ্চিমা দেশগুলোর, দূরত্ব বাড়বে অংশীজনদের সাথেও। মারুফা রহমানের রিপোর্ট। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন ও এটিই তাদের সময়সীমা। বুধবার প্রধান উপদেষ্টার সাথে সংলাপে এমন বার্তা নিয়ে যায় বিএনপি। দলের এমন অবস্থান থেকে নির্বাচন নিয়ে সরকারের উপর চাপ তৈরি করতে চেয়েছিল বিএনপি। তবে বৈঠকে নির্বাচনের সময়সীমা নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে সন্তুষ্ট হয়নি দলটি। আমরা একেবারেই সন্তুষ্ট নই, আমরা পরিষ্কার করেই বলেছি। বিএনপির এই অসন্তোষে রাজনীতির আকাশে জমাট বাঁধে সন্দেহের কালো মেঘের। দলটির দাবি নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট রোড ম্যাপ না থাকায় জনমনেও জেগেছে হতাশা। আর সন্দেহের ঝড় আরও বেগবান করেছে সাম্প্রতিক সময়ে কয়েকজন উপদেষ্টা এবং এনসিপির নেতাদের অন্তর্বর্তী সরকারকে লম্বা সময় ক্ষমতায় থাকার কথা বলায়। বিএনপির নেতারা বলছেন এই সরকারের বয়স 8 মাস পার হলেও নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দেয়া হচ্ছে না। সে কারণেই তৈরি হচ্ছে সন্দেহ এবং উঠছে নানা প্রশ্ন। রোডম্যাপ দিলে সেখান থেকে ব্যাকওয়ার্ড যে কাজগুলো করতে হয়, সব কাজগুলো সম্পাদনের জন্য যত স্টেক হোল্ডার আছে সবাই প্রস্তুত থাকে এবং তারা তাদের কাজগুলো করতে পারে, তারা তাদের কর্মসূচি নির্ধারণ করতে পারে। এটা সরকারের জন্য ভালো, দেশের জন্য ভালো। সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে, যে কাজগুলো আছে, তাদের জন্য ভালো। আমরা তো কোঅপারেট করছি। সংস্কারের কথা ওনারা বলছেন, সেটা যতটুকু ঐক্যমত হয় সেই ঐক্যমতে করে চার্টার সই করে রুটম্যাপ দিয়ে নির্বাচনে চলে গেলেই হয়। এখানে তো কাল কাপন করার কিছু নাই। শেখ হাসিনার যে বিচার, সেটা নিয়ে বিদেশিরা তো অনেক সময়ই বলে যে এত টাইম লাগছে কেন, যেখানে ইউএন রিপোর্ট আছে যে সে হত্যা করেছে, তো সেটা শুরু করতে টাইম লাগে কেন, তাই সেটা চার্জশিট হয় না কেন এখনো। নীতি নির্ধারণী ফোরামের নেতারা মনে করছেন অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় থাকলে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে পশ্চিমা দেশগুলোর কাছে গ্রহণযোগ্যতা হারাবে। একই সাথে দূরত্ব বাড়বে অংশীজনদের সাথেও। ভারত বাংলাদেশ সম্বন্ধে যেভাবে অপপ্রচার চালাচ্ছে, নানান রকমের কনফিউশন সৃষ্টি হচ্ছে ইন্টারন্যাশনালি। মানুষের মনে করতে হয়তো বাংলাদেশে একটা মাইনরিটি রিপ্রেশনের দেশ হয়ে গেছে, সেটা না, আসলে তো তা না। বাংলাদেশে সে সমস্যা নাই।
তো এই যে আস্তে আস্তে করে গভীর একটা সমস্যার সৃষ্টি করছে বৈদেশিক সম্পর্কে এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কাছে, কারণ ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ভেরি সেন্সিটিভ অ্যাবাউট দ্য মাইনরিটি। সবাই যেহেতু মতামত দিয়েছে, ঐক্যমত কোথায় কোথায় হয়েছে এটা তো নির্ধারণ করা খুবই সহজ ব্যাপার এখন। এবং তারপরে জাতীয় সনদ সই করতে না হলে আর 1 সপ্তাহ 2 সপ্তাহ লাগবে, এই তো। এরপরে নির্বাচনের বাধাটা কোথায়, যেখানে নির্বাচন কমিশন প্রস্তুত। এদিকে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, নির্বাচনের বিষয়ে যে উপদেষ্টা যাই বলুক না কেন, প্রধান উপদেষ্টার কথাই চূড়ান্ত। নির্বাচনের 2 মাস আগে রোডম্যাপের ঘোষণা করা হবে বলেও জানান তিনি। সংস্কারের ব্যাপারে অত্যন্ত আন্তরিক। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। বিএনপিকে পাশ কাটাতেই সরকার নির্বাচন বিলম্ব করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক যুব সমাবেশে এই অভিযোগ করেন তিনি। এই সরকারের উপরে প্রচন্ড চাপ সৃষ্টি করা ছাড়া, নিজেদের রুটিন মাফিক কাজ করা ছাড়া আর কোনো কিছু তারা করতে পারবে না। বিএনপিকে পাশ কাটানোর জন্য, যাতে বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে, মানুষের সমর্থন আদায়ের মধ্য দিয়ে, ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে, সেই জন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি। সংস্কার কাজ শেষ করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। শুক্রবার সকালে কুমিল্লায় লাকসাম উপজেলা পৌরসভার কর্মী সম্মেলনে যোগ দেন তিনি। বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেয়া সময়সীমার মধ্যেই নির্বাচন হতে পারে। ভোটের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে জামাত। একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে চায় তার দল, বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে, একটি জাতীয় নির্বাচনের লক্ষ্যে আমরা যে অভিযাত্রা শুরু করেছি, তিনি নির্বাচনের একটি ডেডলাইন দিয়েছেন। আমরা বলেছি, আপনি যে টাইম দিয়েছেন তার উপরেই যেন আপনি ঠিক থাকেন। এর মধ্যেই সংস্কার করে, মানবতা বিরোধীদের বিচার করে একটা নিরপেক্ষ নির্বাচন দেন। আমরা নির্বাচনে যেতে প্রস্তুত আছি। বর্তমান সংবিধানের অধীনে বৈধ সরকার গঠন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। তার মতে, সংবিধান নয়, বাংলাদেশের জন্য প্রয়োজন একটি গঠনতন্ত্র। এদিকে নতুন বাংলাদেশ বিনির্মাণে পলিটিক্যাল কালচার বদলাতে চায় এনসিপি। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সংস্কৃতি প্রেক্ষিত নতুন বাংলাদেশ শীর্ষক গোলটেবিল আলোচনা সভা। অংশ নেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মাজহার, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সহ বিশিষ্টজনরা। উদ্বোধনী বক্তব্যে ফরহাদ মাজহার বলেন, বাংলাদেশের জন্য সংবিধান নয়, প্রয়োজন একটি গঠনতন্ত্র। গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করার মানে হচ্ছে ব্যক্তি সমষ্টিকে উপলব্ধি করে, সে সমাজের অন্তর্গত, এটা সে উপলব্ধি করে, তার শাহাদা হয়, তার উপলব্ধি হয়, সে সাক্ষ্য দিতে পারে আমি সমষ্টির অন্তর্গত। আর সমাজও বুঝতে পারে ব্যক্তি সমাজের গুরুত্বপূর্ণ। আলোচনায় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেন, ধর্ম এবং সেকুলারিজমকে মুখোমুখি করে রাজনীতি করেছিল আওয়ামী লীগ। বর্তমানে অন্য একটি দল সেটি করার চেষ্টা করছে বলেও অভিযোগ তার। 5 আগস্টের পরে তাদের কিছু ইন্টেলিজেন্স রিপোর্ট আমাদের কাছে পাকে চক্রে চলে এসেছিল। সেখানে আমরা দেখেছি তারা একটা জিনিসকে খুব ভয় পাচ্ছে, যে বাংলাদেশে ইসলামের যে মুক্তিদায়ী যে বয়ান, ইসলামের মধ্যে যে আপনার মজলুমের পক্ষে, নিপীড়িতের পক্ষে থাকার যে বয়ানটা ইসলামের মধ্যে আছে, এটা আর এখানকার প্রগতিশীল যে অংশের মধ্যে সবসময় নির্যাতিতের পক্ষে থাকা যে বয়ান, এই দুটো যদি মিলে যায় তাহলে এটা ইন্ডিয়ার জন্য সবচেয়ে সমস্যা। নতুন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনে মনোযোগী হতে হবে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানান আলোচকরা। সংস্কার করতে চাইলে আপনার ভূমিকে, মাটিকে, ভূখণ্ডকে সংস্কার করতে হবে। গণতন্ত্র রক্ষার পাশাপাশি কোনো ধরনের সহিংস পরিস্থিতি যেন তৈরি না হয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে আহ্বানও জানান বক্তারা। কিন্তু যে জিনিসটা সমাজে আছে সেই জিনিসটা চলচ্চিত্র দেখানো হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 54 বছর পর গণহত্যার জন্য সাধারণ ক্ষমা চাইতে পারে পাকিস্তান। ঢাকায় সচিব পর্যায়ের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে নতুন যুগে পা রাখছে ঢাকা ইসলামাবাদ। বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতে সম্পর্ক এগিয়ে নিতে অমীমাংসিত এই বিষয়গুলোর সুরাহা হওয়া জরুরি। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলছেন,
পাকিস্তানও এ বিষয়ে ইতিবাচক মনোভাব রাখছে বলে ধারণা তার, জানাবেন প্রমা চৌধুরী। 15 বছরের বিরতির পর ঢাকায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ পাকিস্তান এফওসি বৈঠক। এই বৈঠকে অংশ নিতে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ বুধবার দুপুরে ঢাকায় আসেন। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের পর তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এফওসি বৈঠকে পাকিস্তানের সঙ্গে বিদ্যমান ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করেছে বাংলাদেশ বলে জানান পররাষ্ট্র সচিব। এই বিষয়ে পাকিস্তান ভবিষ্যতে আলাপ এগিয়ে নিতে ইচ্ছুক বলেও ইতিবাচক সাড়া পেয়েছে বাংলাদেশ বলে জানান তিনি। 1971 সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনীর প্রতি সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া, পাকিস্তানের সাথে অ্যাসেট শেয়ারের বিষয় ও আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার বিষয়ে বাংলাদেশের দাবিকে যৌক্তিক মনে করছেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির এবং এই বিষয়গুলো নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা ও রাজনৈতিকভাবে সমাধান পেলে দুদেশের স্বার্থের জন্যই মঙ্গল বলে ধারণা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ। রাজনৈতিক, অর্থনৈতিক আর সামাজিক এই তিনটা স্তরের যখন সমন্বয়ন হবে তখন আমি মনে করি সম্পর্ক উন্নয়ন করা যেতে পারে। যদি মীমাংসা করতে হয় তাহলে দুটোই কিন্তু একটা পলিটিক্যাল ডিসিশন নিতে হবে এবং পলিটিক্যাল ডিসিশন একবার হাইয়েস্ট অফিসিয়ালি নিতে পারে। আমাদের মধ্যে একটা আত্মসচেতনতা বোধ তৈরি হয়েছে, আত্মসম্মান বোধ তৈরি হয়েছে এবং সেই প্রেক্ষাপট থেকেই আমরা চেষ্টা করছি যে সকলের সাথে সম্পর্কগুলোকে পুনর্বিন্যাস করার জন্য। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান এই কূটনৈতিক সম্পর্কে ভারতের দৃষ্টি রাখার বিষয়টিকেও স্বাভাবিকভাবে দেখার কথা বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। আমাকে বাংলাদেশ কেন্দ্রিক পররাষ্ট্রনীতি করতে হবে, অন্য দেশ নজর রাখুক বা না রাখুক সেটা আমার জন্য ইম্পর্টেন্ট না। আমরা কখনোই এটা মনে করি না যে দ্বিপাক্ষিক সম্পর্কের প্রভাব নেতিবাচকভাবে তৃতীয় পক্ষের উপর যাক অথবা তৃতীয় পক্ষ সেটা নিয়ে পীড়িত হোক। বাংলাদেশের পররাষ্ট্র নীতি অনুযায়ী বৈঠকটি ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করছেন কূটনীতিক বিশেষজ্ঞরা। তবে সম্পর্ক এগিয়ে নিতে ব্যবসায়িক কাঠামো শক্তিশালী করার আহ্বান তাদের। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। অতিরিক্ত শুল্ক ইস্যুতে বাংলাদেশ যেসব পদক্ষেপ নিচ্ছে তা মার্কিন প্রতিনিধিদের জানানো হয়েছে। এ বিষয়ে সমঝোতার আলোচনা চলমান রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শুক্রবার সকালে ফরেন সার্ভিস ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে আলোচনা প্রসঙ্গেও জানতে চান সাংবাদিকরা। জবাবে উপদেষ্টা বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট সচিব বিস্তারিত তুলে ধরেছেন। তার সঙ্গে শুধু সৌজন্য সাক্ষাৎ হয়েছে। সমস্যার সমাধান না হলে যদি ওখানে যুদ্ধ শেষও হয়ে যায় তারপর শান্তি আসবে না, এটা আমি শক্তভাবে বলেছি। সত্যিকার অর্থে আমরা একজন নতুন প্রতিবেশী মুখোমুখি, যারা আবার নন স্টেট অ্যাক্টর, তাদের সাথে আমরা না পারছি ওপেনলি স্বাভাবিকভাবে আলোচনা করতে, না পারছি তাদেরকে ইগনোর করতে। এই ডিফিকাল্ট সিচুয়েশন। আর তাদেরকে আরেকটা কথা আমি বলেছি যে দেয়ার উইল বি এ টাইম যখন হয়তো এই সমস্যাটা স্থিতি আসবে এবং একটা সমাধানের দিকে যাবে, তখন আমাদের যে বন্ধু রাষ্ট্র আছে এবং শক্তিশালী রাষ্ট্র যারা আছে তারা চাপ সৃষ্টি করতে হবে ওখানে যে নতুন ডিসপেন্সেশন আসবে তাদের উপরে, যে রোহিঙ্গাদের মানবিকভাবে বিবেচনা করতে হবে এবং তাদেরকে তাদের অধিকার দিয়ে দিতে। দ্রুততম সময়ের মধ্যে 6 দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন পলিটেকনিকের আন্দোলনরত শিক্ষার্থীরা। শুক্রবার জুমার নামাজের পর কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করে তারা। এ সময় শিক্ষার্থীরা জানান, এখন থেকে আন্দোলন কর্মসূচি এবং আলোচনা একসাথে চলবে। 6 দফা দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কাফনের কাপড় পরে রাজপথে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শুক্রবার দুপুরে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা। এ সময় সকল প্রকার এসি রুমের বৈঠক বাতিলের ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা বলেন, দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলন হবে। আমরা সরকার পক্ষকে অবশ্যই সহযোগিতা করতে চাই। এই সরকার আমাদের বিপ্লবীদের সরকার, আমাদের দাবি যৌক্তিকভাবে বাস্তবায়ন করার জন্য এবং দ্রুত থেকে দ্রুত সম্ভব বাস্তবায়ন করার জন্য আমরা সরকারের সাথে যদি বৈঠকের সুযোগ হয়, সেই বৈঠক যদি যুক্তিযুক্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা চিন্তা করব যে বৈঠক করা যায় কিনা। কিন্তু আমাদের আন্দোলন কোনোভাবে বন্ধ থাকবে না। আমাদের দাবি দীর্ঘ 8 মাস ধরেই বলা হয়েছে, মেনে নেওয়া হয়েছে।
আমরা এই পর্যন্ত একটি সংস্থার কমিশনও গঠন করতে দেখিনি সরকারকে। আমরা চাই সরকারের উচ্চপদস্থ যে সকল কর্মকর্তাবৃন্দ রয়েছে তারা দ্রুত এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ দেখ। চট্টগ্রামে জুমার নামাজের পরপরই পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মিছিল নিয়ে বায়জিৎ বাইপাস সড়কে সমাবেশ শুরু হয়। পরে একটি মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা। রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আমাদের যে 6 দফা দাবি আছে সেগুলো আসলে যেভাবে ওনারা উপস্থাপন করেছে আমাদের সঙ্গে, আমরা এতে সন্তুষ্ট না। তো আমাদের সিভিলের ক্রাফট ত্রিপলি থেকে এসেছে বা বাংলা বিএ অনার্স বাংলা। তো এইটা কি ধরনের, মানে একজন বাংলা নিয়ে পড়ালেখা করে আমার সিভিলে কি শেখাবেন তিনি আমার? শুক্রবার বেলা 2টায় বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট চত্বর থেকে শিক্ষার্থীরা মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কলোনি এলাকা প্রদক্ষিণ শেষে সমাবেশ করে শিক্ষার্থীরা। এ সময় দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। ওনারা যদি আমাদের পদে আসতে চায় ওনাদের অবশ্যই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হতে হবে। একজন এসএসসি পাস স্টুডেন্ট কখনো আমাদের শিক্ষক হতে পারে না। সরকারের কাছে দাবি জানাচ্ছি এবং তারা যেন আমাদের এই দাবিগুলো পরিপূর্ণভাবে আদায় করে নেয়। এছাড়া কুমিল্লা, রাজশাহী সহ দেশের বিভিন্ন জেলায় কাফন মিছিল করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। অবিলম্বে দাবি মেনে নেয়ার আহ্বান জানান তারা। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত জানাচ্ছি আরো একবার। দেখছেন নিউজ 24 সংবাদ। রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় শাকিল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে গাজীপুরের পুবাইল থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় ছিনতাইয়ের ভিডিও ছড়িয়ে পড়ার পর শাকিলকে শনাক্ত করা হয়। এছাড়া ভাটারা এলাকায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকির ঘটনায় পাভেল নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। 16 এপ্রিল ভোররাতে রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় ইস্ট ওয়েস্ট স্কুলের পাশের গলিতে চাপাতি ঠেকিয়ে তরুণীর কাছ থেকে রূপার চেইন ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে ধরা পড়া ছিনতাইকারীদের একজন মণিপুর এলাকার শাকিল। তাকে শনাক্তের পর শুক্রবার ভোরে গাজীপুরের পুবাইল থেকে গ্রেফতার করে পুলিশ। প্রত্যক্ষভাবে জড়িত এবং মূল আসামি আমরা শাকিলকে, ইমরান খান সাকিব ওরফে শাকিলকে আমরা গ্রেপ্তার করি এবং তার কাছ থেকে আমরা ছিনতাই কাজে ব্যবহৃত যে মোটরসাইকেল সেটাও উদ্ধার করি এবং 2500 টাকাও তার কাছ থেকে উদ্ধার করি। ছিনতাইয়ে ব্যবহৃত চাপাতি ও ছিনতাই হওয়া মালামাল ঢাকায় তার মণিপুরের বাসা থেকে উদ্ধার করে পুলিশ। এই ধরনের অপরাধ যেন সংগঠিত না হতে পারে, আমরা এই ধরনের অপরাধ ইতিপূর্বে কারা সংগঠিত করেছে তাদের একটা প্রোফাইল আমরা রেডি করি। এর কারণে হলো ওই সংঘবদ্ধ যারা আছে, যাদের নামে একাধিক মামলা, বিভিন্ন ধরনের শুধু চুরি ছিনতাই না আরো অনেক বড় ধরনের ঘটনা অনেকে ঘটিয়েছে, এদের আমরা মানে পর্যায়ক্রমে আমরা গ্রেপ্তার করি। শাকিল ও তার সহযোগীরা সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য বলে জানায় পুলিশ। বাসার উদ্দেশ্যে রওনা হন। অন্যদিকে ভাটারা এলাকায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ভীতি প্রদর্শনের অভিযোগে আলিনুর পাভেল ওরফে পাভেল নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। কিশোরগঞ্জের ভৈরবে সালিশি বৈঠকের পর দুপক্ষের সংঘর্ষে টেটাবৃদ্ধ হয়ে নিহত 1 এবং আহত 30 জন। এই সংঘর্ষে নিহত মিজান মিয়া ভবানীপুরের সুলাইমানপুর মহল্লার রবিউল্লার ছেলে। জানা যায় গত বুধবার উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপি গ্রামের বর্তমান চেয়ারম্যান সাফায়েতুল্লাহ ও সাবেক চেয়ারম্যান তোফাজ্জল সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়। এ নিয়ে শুক্রবার সকাল 10টায় ভবানীপুর চক বাজারে সালিশি বৈঠক বসে। বৈঠকে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষ দুদিকে অবস্থান নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পল্লী বিদ্যুৎ সমিতিতে সংস্কারের দাবিতে আন্দোলন করায় চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি জানান পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য বিরোধী কর্মকর্তা কর্মচারীরা। বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির 45,000 কর্মকর্তা কর্মচারীরা জুলাই গণঅভ্যুত্থানের আগে থেকেই সংস্কারের দাবি ও আওয়ামী লীগের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংয়ের যুগ্ম সমন্বয়কারী সজীব ওয়াফি, পল্লী বিদ্যুৎ সমিতির চাকরিচ্যুত জিএম হুমায়ুন আহমেদ সহ অনেকে।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলা ও গণহত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী কয়েকটি সংগঠন। দুপুরে ইহুদি পণ্য বন্ধ কমিটি নামে একটি সংগঠন চট্টগ্রাম নিউ মার্কেট থেকে মিছিলটি নিয়ে নগরীর আশপাশ এলাকা প্রদক্ষিণ করে, পরে সিআরবিতে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তারা ইহুদি সব পণ্য বর্জনেরও ঘোষণা দেন। একই দাবি খুলনায় জেলা ইমাম পরিষদের উদ্যোগে মার্চ ফর গাজা বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৩টায় নগরীর ডাকবাংলা চত্বরে বিক্ষোভ কর্মসূচিতে খুলনার তৌহিদি জনতা অংশ নেয়। সমাবেশ থেকে দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যার প্রতিবাদ জানানো হয়। সংবাদের সময় হলো আরো একটা বিরতির। ফিরছি একটু পর, সাথেই থাকুন। নিউজ 24 সংবাদে স্বাগত জানাচ্ছি আরো একবার। এবার জানাবো অর্থ বাণিজ্য সংবাদ। পহেলা বৈশাখের রঙিন উৎসব পার হতেই যেন ভিন্ন এক চিত্র ফুটে উঠেছে রাজধানীর বাজারগুলোতে। কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে গত সপ্তাহের তুলনায় চাল, তেল ও পেঁয়াজের দাম বাড়তি। ক্রেতা বিক্রেতারা বলছেন, এভাবে দাম বাড়তে থাকলে কোরবানির ঈদের আগে আরো চাপে পড়বে সাধারণ মানুষ। পহেলা বৈশাখের রং আলো থেমে যেতেই বদলে গেছে রাজধানীর বাজারের চিত্র। গত সপ্তাহের তুলনায় অনেক পণ্যের দাম বেড়েছে হঠাৎ করেই। বিশেষ করে পেঁয়াজ, সয়াবিন তেল আর মিনিকেট চাল, এই তিনটি পণ্য বেশ বড়সড় দামের তারতম্য দেখা যাচ্ছে। বাজার ঘুরে দেখা যায় এখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি 60 টাকায়, অথচ এক সপ্তাহ আগে এটি ছিল 40 টাকা। সয়াবিন তেল প্রতি লিটার 190 টাকা, যেখানে মাত্র কিছুদিন আগেও ছিল 175 টাকা। মিনিকেট চালের দামও বেড়েছে 15 টাকা, এখন বিক্রি হচ্ছে 90 টাকা প্রতি কেজি। সামান্য বাড়লো, আমরা কিন্তু পূর্ব দামে বিক্রি করতেছি। প্রতি কেজিতে 8 আনা একটা কোনো কোনো ক্ষেত্রে বাড়ছে, কিন্তু আমরা পূর্ব দামে বিক্রি করতেছি। লিটারে 14 টাকা বেশি গত সপ্তাহ থেকে সপ্তাহ। এখন সরকার বাড়াইছে, কোম্পানিরা বাড়াইছে, এই জন্য তেলের দামটা বেশি। এক মাস ধরে বাজার তেল নাই, তেল শর্ট সব, কিন্তু তেল দাম বাড়ার সাথে সাথে এখন বাজারে অ্যাভেলেবেল তেল হয়ে গেছে। অতীতের মতো এবারও রমজানে প্রতি কেজি পেঁয়াজের দাম 100 থেকে 200 টাকা ছিল না, যা কিছুটা হলেও স্বস্তিদায়ক ছিল। তবে হঠাৎ পহেলা বৈশাখের পর দ্রব্যমূল্যের দাম বাড়ায় আবারও বেড়েছে হতাশা। তা আমাদের মতো মানুষের কাজ টাজ করি, 900 তেল কিনা খাইতে পারি, খাই খুব কষ্ট হয় আমাদের। জরিমানা করতেছে, আবার চলা চলে যেতেছে, আগের মতো আবার হয়ে যেতেছে। এক সপ্তাহের ব্যবধানে দেন 80 টাকা 90 টাকা বাড়ছে, আমরা কারে কম। ক্রেতারা বলছেন, দাম বৃদ্ধির পেছনের কারণ অনুসন্ধান করতে কার্যকর সরকারি উদ্যোগ দরকার, না হলে সামনে কোরবানির ঈদের বাজারে আরও বিপাকে পড়তে পারে সাধারণ মানুষ। তাহমিদ আমিন, নিউজ 24, ঢাকা। কর্মজীবী মানুষদের কথা চিন্তা করে গৃহস্থালী ও কাঁচা বাজারে সপ্তাহে 3 দিন অফার দিচ্ছে মিনা বাজার। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকের মিনা বাজার ক্রেতাদের পদচারণায় মুখর। গৃহস্থালী পণ্য, কাঁচা বাজারের পাশাপাশি আউটলেটটিতে রয়েছে নারীদের পছন্দের সব কসমেটিক্স। এছাড়া নির্দিষ্ট সব পণ্যে 20 এপ্রিল পর্যন্ত চলবে অফার। সেই সাথে মৌসুমী সবজি ও ফলে রয়েছে আকর্ষণীয় ছাড়। স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পেরে খুশি ক্রেতারা। বসুন্ধরা এবং সকল বাংলাদেশের মিনা বাজারেই অন্য কম্পিউটার থেকে আমাদের যে 3 দিন আমরা ডিউরেশন দিয়ে অফারটা রান করি, উইকেন্ড অফারটা, যেটা হচ্ছে যে শুক্রবার, শনিবার, রবিবার আমরা এক্সটেন্ড করি। অন্য কম্পিউটার হচ্ছে একদিনই অন্তত এই জিনিসটা করে থাকে, যে শুক্রবার অফারটা দেয়, কিন্তু আমরা এখানে 3 দিন দিয়ে থাকি মিনা বাজার। ঝামেলাহীনভাবে এখানে দেখা গেছে যে সুন্দর মতো সব কিছু গোছানো থাকে, পরিপাটি থাকে, এবং আপনার এখানে সার্ভিসগুলো যারা এমপ্লয়ি আছে সেলসে, সো তারাও অনেক হেল্পফুল, আমাদেরকে অনেক সাহায্য করে। আর এই ছিল নিউজ 24 সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।